আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি সৈয়দ অলিউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লাল সালু এর তৃতীয় পর্ব। বাইরে নিরুদ্বিগ্ন ও স্বচ্ছন্দ থাকলেও ভেতরে ভেতরে মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায়। আওয়ালপুরে যে পীর সাহেব আস্তানা গেড়েছেন তিনি সোজা লোক নন। বহু পুরুষ আগে দীর্ঘ পথশ্রম স্বীকার করে আবক্ষ দাড়ি নিয়ে শানদার জব্বা জুব্বা পরে যে লোকটি এদেশে আসেন তার রক্ত ভাটির দেশের মেঘ পানিতেও একেবারে আনোনা হয়ে যায়নি। পানসা হয়ে গিয়ে থাকলেও পীর সাহেবের শরীরে সে ভাগ্যন্বেষী দুঃসাহসী ব্যক্তিরই রক্ত। কাজে একটা পাল্টা জবাবের অস্বস্তিকর প্রত্যাশায় থাকে মজিদ। মহম্মদনগরের লোকেরা আর ওদিকে যায় না। কাজে আক্রমণ যদি একান্ত আসেই আগেভাগে তার হদিশ পাবার জো নেই। সেজন্য মজিদের মনে অস্বস্তিটা রাত দিন আরও খচখচ করে। মজিদ ও তরফ থেকে কিছু একটা আশা করলে কি হবে? ৩ গ্রাম ডিঙিয়ে মহম্মদনগরে এসে হামলা করার কোনো খেয়াল পীর সাহেবের মনে ছিল না। তার প্রধান কারণ তার জৈফ অবস্থা। এ বয়সে দাঙ্গাবাজি হই হাঙ্গামা আর ভালো লাগে না। সাগরেদদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে প্রধান মরিদ মত্তুব খাঁ, একটা জঙ্গি ভাব দেখালেও হুজুরের নিষ্পৃহতা দেখে শেষ পর্যন্ত তারা ঠান্ডা হয়ে যায়। পীর সাহেব অপরিসীম উদারতা দেখিয়ে বলেন, কুত্তা তোমাকে কামড়ালে তুমিও কি উল্টো তাকে কামড়ে দেবে? যুক্তি উপলব্ধি করে সাগরেদরা নিরস্ত হয়। তবু স্থির করে যে মজিদ কিংবা তার চেলারা যদি কেউ এধারে আসে তবে এক হাত দেখে নেওয়া যাবে। সেদিন কালুদের কল্লা যে ধর থেকে আলাদা করতে পারেনি সেজন্য মনে প্রবল আফসোস হয়। গ্রামের একটি ব্যক্তি কিন্তু ব্যাপারটা ঠিক পছন্দ করে না। সে অন্দরের লোক, আর তার তাগিদটা প্রায় বাঁচা মরার মতো জোরালো। পীর সাহেবের সাহায্যের তার একান্ত প্রয়োজন, না হলে জীবন শেষ পর্যন্ত বিফলে যায়। সে হলো খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি আমেনা। নিঃসন্তান মানুষ, ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল, আজ ৩০ পেরিয়ে গেছে। শূন্য কোল নিয়ে হাহুতাশের সঙ্গে বুক বেঁধে তবু থাকা যেত, কিন্তু চোখের সামনে সতীন তানু বিবিকে ফি বছর আস্ত আস্ত সন্তানের জন্ম দিতে দেখে বড় বিবির আর সহ্য হয় না। দেখা সওয়ার একটা সীমা আছে, যা পেরিয়ে গেলে তার একটা বিহিত করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। আওয়ালপুরে পীর সাহেবের আগমন সংবাদ পাওয়া অবধি আমেনা বিবি মনে একটা আশা পোষণ করেছিল যে এবার হয়তোবা একটা বিহিত করা যাবে। আগামী বছর তানু বিবির কোলে যখন নতুন এক আগন্তুক ট্যাঁ ট্যাঁ করে উঠবে, তখন সেও কণ্ঠ কাতর করে বলতে পারবে তার গাটা কেমন কেমন করছে, বুক ঠেলে কেবল যেন বমি আসতে চায়। তখন নানি বুড়ির ডাক পড়বে। শেষে নানি বুড়ি মাথা নেড়ে হেসে রসিকতা করে বলবে, ওস্তাদের মা শেষ কাটালে। কারণ যৌবনের দিক থেকে সে তানু বিবির মতো জোয়ার লাগা ভরা গাং না হলেও একেবারে টসকানো নয়, বোকা চ্যাপকা কালো মানুষও নয়। রঙে ছ্যাঁতা পড়বার উপক্রম করলেও এখনও সে রং ধপধপ করে। নাকে সতীনের মতো জলজলের নাকছাবি না থাকলেও তা খাড়া, টিকল। তার সন্তান আকাশের চাঁদের মতো সুন্দর হবেই। কিন্তু মুশকিল হলো কথাটা পাড়া নিয়ে। প্রথমত, ব্যাপারীকে নিরালা পাওয়া দুষ্কর। দ্বিতীয়ত, চোখের পলকের জন্য পেলেও তখন আবার জিহবা নড়ে না। ফিকির ফন্দি করতে করতে এদিকে মজিদ কাণ্ডটা করে বসল। কিন্তু আমেনা বিবি মরিয়া হয়ে উঠেছে, সুযোগটা ছাড়া যায় না। সারা জীবন যে মেয়েলোকের সন্তান হয়নি, পীর সাহেবের পানি পড়া খেয়ে সেও কোলে ছেলে পেয়েছে। একদিন লজ্জা শরমের বালাই ছেড়ে আমেনা বিবি বলেই বসে, পীর সাহেব থেকে একটু পানি পড়াই না দেন না? শুনে অবাক হয় ব্যাপারী। নিটোল স্বাস্থ্য বিবির, কোনোদিন জ্বর জারি পেট কামড়ানি পর্যন্ত হয় না, পানি পড়া কেন? আমেনা বিবি লজ্জা পেয়ে আলগোছে ঘোমটা টেনে সেটি আরও দীর্ঘতর করে, আর তার মনের কথা ব্যাপারী যেন বিনা উত্তরে বোঝে। তাই দোয়া করে মনে মনে। উত্তর পায় না বলেই ব্যাপারী বোঝে। তারপর বলে, আইসা। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যে পীর সাহেবের ত্রিসীমানায় আর তো ঘেঁষা যায় না। অবশ্য পীর সাহেবকে মজিদ খোদ ইবলিশ শয়তান বলে ঘোষণা করলেও তবু বইয়ের খাতিরে পানি পড়ার জন্যে তার কাছে যেতে বাধ্য না। কারণ পীর নামের এমন মাহাত্ম্য যে শয়তান ডেকেও সে নামকে অন্তরে অন্তরে লেবাসমুক্ত করা যায় না। গাভুর চাষা মাঠাইলরা পারলেও অন্তত বিস্তর জমি জমার মালিক খালেক ব্যাপারী তা পারে না। কিন্তু সাধারণ লোকে যেটা স্বচ্ছন্দে করতে পারে সেটা আবার তার দ্বারা সম্ভব নয়।
তা হলো শয়তানকে শয়তান ডেকে সমাজের সামনে ভর দুপুরে তাকে আবার পিঠ ডাকা। এবং সমাজের মূল হলো একটি লোক, যার আঙুলের ইশারায় গ্রাম উঠে বসে, সাদাকে কালো বলে, অসমানকে জমিন বলে। সে হলো মজিদ। জীবনস্রোতে মজিদ আর খালেক ব্যাপারী কি করে এমন খাপে খাপে মিলে গেছে যে অজান্তে অনিচ্ছায় দুজনের পক্ষে উল্টো পথে যাওয়া সম্ভব নয়। একজনের আছে মাজার, আরেকজনের জমি জোতের প্রতিপত্তি। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। সেজন্য সে ভাবিত হয়। দুদিন আমেনা বিবির কান্না সজল কণ্ঠের আকুতি মিনতি উপেক্ষা করে। অবশেষে বিবির কাতর দৃষ্টি সহ্য করতে না পেরেই হয়তো একটা উপায় ঠাহর করে ব্যাপারী। ঘরে দ্বিতীয় পক্ষে স্ত্রীর এক ভাই থাকে, নাম ধলা মিয়া। বোকা কিসিমের মানুষ। পরের বাড়িতে নির্বিবাদে খায় দায় ঘুমায়। আর বোনজামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না বছরান্তেও। আড়ালে আড়ালে থাকে, কচিত কখনো দেখা হয়ে গেলে দুটি কথা হয় কি হয় না। কোনোদিন মেজাজ ভালো থাকলে ব্যাপারী হয়তোবা শালা সঙ্গে খানিক মশকরাও করে। তাকে ডেকে ব্যাপারী বললে, একটা কাম করেন ধলা মিয়া। ব্যাপারীর সামনে বসে কথা কইতে হলে চরম অস্বস্তি বোধ করে সে। কেমন একটা পালাই পালাই ভাব তাকে শুধু অস্থির করে রাখে। কোনো মতে বলে, কি কাম দুলা মিয়া? কি তার কাজ ব্যাপারী আগাগোড়া বুঝিয়ে বলে। আগে প্রথম বিবির দিলের খায়েশের কথা দীর্ঘ ভনিতা সহকারে বর্ণনা করে। তারপর বলে, ব্যাপারটা অত্যন্ত গোপনীয় এবং আউয়ালপুর তাকে রওনা হতে হবে শেষ রাতের অন্ধকারে, যাতে কাকপক্ষীয় খবর না পায়। আর সেখানে গিয়ে তাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। এই গ্রাম থেকে গেছে এ কথা ঘুণাক্ষরেও বলতে পারবে না। বলবে যে করিমগঞ্জের ওপারে তার বাড়ি। বড় বিপদে পড়ে এসেছে পীর সাহেবের দোয়া পানির জন্য। তার এক নিকটতম নিঃসন্তান আত্মীয়ার একটা ছেলের জন্য বড় শখ হয়েছে। শখের চেয়েও যেটা বড় কথা সেটা হলো এই যে শেষ পর্যন্ত কোনো ছেলে পুলে যদি নাই হয় তবে বংশে বাতি জ্বলবার আর কেউ থাকবে না। মোট কথা ব্যাপারটা এমন করুণভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে শুনে পীর সাহেবের মন গলে যেন পানি হয়ে যায়। বিবির বড় ভাই, কাজেই রেস্তায় মুরব্বী, তবু ধমকে ধামকে কথা বলে ব্যাপারী। পরগাছা মুরব্বীকে আবার সম্মান, তার সঙ্গে আবার কেতা দুরস্ত কথা। কি গো ধলা মিয়া, বুঝলেননি আমার কথাটা? জি বুঝছি। কাত পর্যন্ত ঘাড় কাত করে ধলা মিয়া জবাব দেয়। প্রস্তাব শুনে মনে মনে কিন্তু ভাবিত হয়। ভাবনার মধ্যে এই যে আওয়ালপুর ও মহব্বতপুরের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ পড়ে এবং সবাই জানে যে সেটা সাধারণ গাছ নয়, দোস্তর মতো দেবংশী। কাকপক্ষী যখন ঘুমিয়ে থাকে তখন অনেক রাত। অত রাতে কি একাকী ওই তেঁতুল গাছের সন্নিকটে ঘেঁষা যায়? ভাবনার মধ্যে এও ছিল যে যেসব দাঙ্গা হাঙ্গামার কথা শুনেছে তারপর কোন সাহসে পা দেয় মতলুব খাঁর গ্রামে। তেঁতুল গাছের ফাড়াটা কাটলেও ওইখানে গিয়ে পীর সাহেবের দজ্জাল সাঙ্গপাঙ্গদের হাত থেকে রেহাই পাওয়া নেহাত সহজ হবে না। নিজের পরিচয় নিশ্চয়ই সে লুকোবার চেষ্টা করবে, কিন্তু ধরা পড়ে যাবে না কি বিশ্বাস? কে কখন চিনে ফেলে কিছু ঠিক নেই। যে ঠ্যাঙ্গা লম্বা লোক ধলা মিয়া। ভাবেন কি? হুমকি দিয়ে ব্যাপারী প্রশ্ন করে। জি কিছু না। তবু কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে ব্যাপারী বলে, আরেক কথা, কথাটা জানি আপনার বইনে না শুনে আপনারা আমি বিশ্বাস করলাম। তা করবার পারেন? সারাদিন ধলামিয়া ভাবে ভাবে ভাবতে ভাবতে ধলামিয়ার কালামিয়া বনে যাবার জোগাড়। বিকেলের দিকে কিন্তু একটা বুদ্ধি গজায়। ব্যাপারীর অনুপস্থিতির সুযোগে বাইরের ঘরে বসে নলের হুকায় টান দিচ্ছিল। হঠাৎ সেটা নাবিয়ে রেখে সে সরাসরি বাইরে চলে যায়। তারপর দীর্ঘ দীর্ঘ পা ফেলে হাঁটতে থাকে মোসাদ্দের পীরের মাজারের দিকে। হাঁটার ঢং দেখে পথে দু চারজন লোক থ হয়ে দাঁড়িয়ে যায়। তার ভ্রুক্ষেপ নেই। বাইরেই দেখা হয় মজিদের সঙ্গে। গাছতলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইছে। কাছে গিয়ে গলা নিচু করে সে বললে, আপনার লগে একটু কথা আসিল। গলাটা বিনয়ে নম্র হলেও উত্তেজনায় কাঁপছে। খালেক ব্যাপারী তখন যে দীর্ঘ ভনিতা সহকারে আমিনা বিবির মনের ইচ্ছার কথা প্রকাশ করেছিল তারই ওপর রং ফুলিয়ে এখানে সেখানে দরদের ফোঁটা ছিটিয়ে এবং ফেনিয়ে ফুলিয়ে দীর্ঘতর করে ধলামিয়া কথা পাড়ে। বলে, মেয়ে মানুষের মন বড় অবুঝ, বড় অবুঝ। নইলে সাক্ষাৎ ইবলিশ শয়তান জেনেও তার পানি পড়া খাবার স্বাদ জাগে কেন আমিনা বিবির? কিন্তু মেয়ে মানুষ যখন পুরুষের গলা জড়িয়ে ধরে তখন আর নিস্তার থাকে না।
খালেক ব্যাপারী আর কি করে? ধলা মিয়াকে ডেকে বলে দিল আওয়ালপুরে গিয়ে পীর সাহেবটির কাছ থেকে সে যেন পানি পড়া নিয়ে আসে। মজিদ নীরবে শোনে। হঠাৎ তার মুখে ছায়া পড়ে, কিন্তু ক্ষণকালের জন্য। তারপর সহজ গলায় প্রশ্ন করে, তা কখন যাইবেন আওয়ালপুর? ধলা মিয়া হঠাৎ ফিচকি দিয়ে হাসে। আওয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি? কি কেলা পানি পড়াটা দিব হে লোকটা? বেচারির মনে যখন একটা ইচ্ছা ধরছে, তখন ফাঁকির কাম কি ঠিক হইব? আমি কই, আপনি দেন পানি পড়াটা, আর কথাটা একদম চাইপা যান। অনেকক্ষণ মজিদ চুপ হয়ে থাকে। এর মধ্যে মুখে ছায়া আসে যায়। তার পানে চেয়ে আর তার দীর্ঘ নীরবতা দেখে ধলা মিয়ার সব উত্তেজনা শীতল হয়ে আসে। অবশেষে সন্দিগ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে, কি কন? কি আর কমু? এইসব কাম কি চাপাচাপি দিয়া হয়? এ কি আইন আদালত না মামলা মোকদ্দমা? দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদা তালার কালাম জাল হয় না। আপনি আওয়ালপুরেই যান। মুহূর্তে ধলা মিয়ার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে ভয়ে। রাতের অন্ধকারে দেবংশীর তেঁতুল গাছটা কি যে ভয়াবহ রূপ ধারণ করে, ভাবতেই বুকের রক্ত শীতল হয়ে আসে। তাছাড়া পীর সাহেবের ডান্ডা বা চেলাদের কথা ভাবলেও গলা শুকিয়ে আসে। অনেকক্ষণ চুপ করে থেকে হয়তো ভয়টাকে হজম করে নিয়ে ভগ্ন গলায় ধলা মিয়া বলে, আপনি না দিলেন, কিন্তু হে পীরের কাছে আমি যাবো না। যাইবেন না কেন? এবার একটু রুষ্ট স্বরে মজিদ বলে, ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন, তখন যাইবেন না কেন? উক্তিটা দুই দিকে কাটে। কোনটা নিয়ে কোনটা ফেলে ঠিক করতে না পেরে ধলা মিয়া বিভ্রান্ত হয়ে যায়। অবশেষে কথাটা সঠিক মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা ছেড়ে সরাসরি বলে, হেই কথা আমি বুঝি না। কাল সকালে 1 বোতল পানি দিয়া যামুনে, আপনি পুইরা দিবেন। ধলা মিয়ার মতলব শেষ রাতে উঠে গ্রামের বাইরে কোথাও গা ঢাকা দিয়ে থাকবে। দুপুরের দিকে ফিরে এসে মজিদের কাছ থেকে বোতলটা নিয়ে যাবে। আর পীর সাহেবের খেদমতে পৌঁছে দেবার জন্যে ব্যাপারী যে টাকা দিবে, তার অর্ধেক বেমালুম পকেটস্থ করে বাকিটা মজিদকে দেবে। মজিদ প্রায় ঘরের লোক। ব্যাপারীর কাছে তার দাবি দেওয়া নেই। দিলেও চলে, না দিলেও চলে। তবু কথাটা ধামাচাপা দিয়ে রাখতে হলে মজিদের মুখেও চাপা দিতে হয়। তাইলে পাকাপাকি কথা হইল, ভর দুপুরে আমি আসুমনে পানি পড়া নিবার জন্যে। তারপর তাড়াতাড়ি বলে, ঠগের পিছনে বেহুদা টাকা ঢালুন কি বিবেক বিবেচনার কাম? টাকার ইঙ্গিতটা স্পষ্ট এবং লোভনীয় বটে, কিন্তু তবু মজিদ তার কথা অটল থাকে, নিমরাজিও হয় না। কঠিন গলায় বলে, না, আপনি আওয়ালপুরেই যান। এতক্ষণ পর ধলা মিয়া বোঝে যে মজিদের কথাটা রাগের। বিবির খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বরখেলাপ করে সে ঠগ পীরের কাছে লোক পাঠাবে পানি পড়া আনবার জন্য, সেটা তার পছন্দসই নয়, না হবারই কথা। ব্যাপারটা ঘোড়া ডিঙে ঘাস খাবার মতো যেন। ধলা মিয়া ভারী মুখ নিয়ে প্রস্থান করে। ঘরে ফিরে আবার ভাবতে শুরু করে, কিন্তু কোনো বুদ্ধি ঠাহর করবার আগেই মজিদ এসে উপস্থিত হয় ব্যাপারীর বৈঠকখানায়। যতক্ষণ নতুন এক ছিলিম তামাক সাজানো হয় কলকিতে, ততক্ষণ দুজনে গরু ছাগলের কথা কয়। দু এক বাড়িতে গরুর ব্যারামের কথা শোনা যাচ্ছে। মজিদের ধামড়া গাইটার পেট ফুলে ঢোল হয়ে আছে। রহিমা কত চেষ্টা করছে, কিন্তু গাইটার দানা পানি নিচ্ছে না মুখে, খাচ্ছেও না কিছু, দুধও দিচ্ছে না এক ফোঁটা। তামাক এলে কতক্ষণ নীরবে ধূমপান করে মজিদ। তারপর একসময় মুখ তুলে প্রশ্ন করে, হেই পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি? এখনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না সটকাইছে? প্রশ্ন শুনে খালেক ব্যাপারে ঈশ্বর চমকে ওঠে। তারপর তার চোখের পাতায় নাচনি ধরে। চোখ অনেক কারণেই নাচে, তাই শুধু নাচলেই ঘাবড়াবার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারীর মনে হয় তামাক ধোয়ার পশ্চাতে মজিদের চোখ হঠাৎ অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে উঠেছে, এবং সে চোখ দিয়ে সে তার মনের কথা কেতাবের অক্ষরগুলোর মতো আগাগোড়া অনায়াসে পড়ে ফেলছে। কি জানি, কইবার পারি না। অবশেষে ব্যাপারী উত্তর দেয়, কিন্তু আওয়াজ শুনে মনে হয় গলাটা যেন ধসে গেছে হঠাৎ। সজোরে একবার কেশি নিয়ে বলে, হয়তো গেছে গিয়া। মুজিদ আসতে বলে, তাইলে আর তানার কাছে লোক পাঠাইয়া কি করবেন? লোক পাঠামো তানার কাছে? বিষয়ে ব্যাপারী ফেটে পড়ে, কিন্তু মজিদের শীতল চোখ দুটোর পানে তাকিয়ে হঠাৎ সে বোঝে যে মিথ্যা কথা বলা বৃথা। শুধু বৃথা নয়, চেষ্টা করলে ব্যাপারটা বড় বিসদৃশ্যও দেখাবে।
যে করেই হোক মজিদ খবরটা জেনেছে। একবার সজোরে কেশে ধসে যাওয়া গলাকে অপেক্ষাকৃত চাঙা করে তুলে ব্যাপারী বলে, এই কথা আমিও ভাবতাছি, আছে কি না আছে হুদাহুদি পাঠান। তবু মেয়ে মানুষের মন, সতীন আছে ঘরে, কেমনে কখন দিলে চোট পায় ডর লাগে। তা যাক, পাইলে পাইল, না পাইলে নাই। আসলে মন বোঝানো আর কি, ঠক পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়? ধাক্কাটা সামলে নিয়ে ব্যাপারী ধীরে ধীরে সব বুঝিয়ে বলবার চেষ্টা করে। বলে, মজিদকে সে বলে বলে করেও বলতে পারেনি। আসল কথা তার সাহস হয়নি, পাছে মজিদ মনে ধরে কিছু। কথাটা মজিদের যে পছন্দ হয় তা স্পষ্ট বোঝা যায়। সে হুকার জোর টান দিয়ে একগাল ধোয়া ছেড়ে চোখ গম্ভীর করে তোলে। ব্যাপারীর মতো বিস্তর জমি জমার মালিক ও প্রতিপত্তিশালী লোক তাকে ভয় পায়, শুনে পুলকিত হবারই কথা। ব্যাপারী আরও বলে যে ধলা মিয়াকে বিস্তারিত নির্দেশ দিয়েছে, ঘুণাক্ষরেও কেউ যেন বুঝতে না পারে সে মোহাম্মদনগরের লোক। তাছাড়া এ গ্রামের কেউ যেন তাকে আওয়ালপুর যেতে না দেখে, কারণ তাহলে মজিদের নির্দেশের বরখেলাপ করা হয় খোলাখুলিভাবে। ধলা মিয়ারে যতটা বেকুব ভাবছিলাম, ব্যাপারী বলে, ততটা বেকুব হে না। হে ভাবছে ভুয়া পানি আইনা ফায়দা কি? তানার যখন একটা ছেলে শখ হইছেই। মজিদ বাধা দেয়, ধলা মিয়ার গুণচর্চায় তার আকর্ষণ নেই। হঠাৎ মধুর হাসি হেসে বলে, খালি আমার দুঃখটাই যে আপনার বিবি আমার একবার কইয়াও দেখলেন না। আমার থেকে ঠক পীর বেশি হইল, আমার মুখে কি জোর নাই? আহাহা, মনে কিছু নিবেন না, মেয়ে মানুষের মন দূর থেকে যা হনে তাতেই ঢলে। কথাটা ঠিক কইছেন। মজিদ মাথা নেড়ে স্বীকার করে, তারপর বলে, তয় কথা কি, তাগো কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষের অধম হয়। তাগো কথা শুনলে কি দুনিয়া চলে? ব্যাপারীর মস্ত গোফে আর ঘন দাড়িতে পাক ধরেছে। মজিদের কথা সে গভীরভাবে লজ্জা পায়। তখনকার মতো মজিদের ভঙ্গিতেই বলে, ঠিকই কইছেন কথাটা, কিন্তু কি করি এখন? কাইন্দা কাইটা ধরছে বিবি। তানারে কন, পেটে যে বেরি পড়ছে হে বেরি না খোলন পর্যন্ত পোলাপেনের আশা নাই। শয়তানের পানি পড়া খাইয়া কি হে বেরি খুলব? পেটে বেরি পড়ার কথা সম্পূর্ণ নতুন শোনায়। শুনে ব্যাপারীর চোখ হঠাৎ কৌতূহলে ভরে ওঠে। সে ভাবে, বেরি? কিসের বেরি? মজিদ হাসে। ব্যাপারীর অজ্ঞতা দেখেই তার হাসি পায়। তারপর বলে, পেটে বেরি পড়ে বইলেই তো স্ত্রীলোকের সন্তানাদি হয় না। কারো পরে 7 প্যাঁচ, কারো পরে 14, 21 বিড়িও দেখছি একটা। তয় 7-এর উপরে হইলে সারানো যায় না। আমার বিবির তো 14 প্যাঁচ। ব্যাপারী উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করে, আমার বেবিটা সারানো যায় না? কেন যায় না? তোর কথা হইতেছে আগে দেখুন লাগবো কয় পেস তানার। কথাটা শুনে ব্যাপারী আবার না ভাবে যে মজিদ তার স্ত্রীর রুদ্রাঞ্চল নগ্ন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে, তাই তাড়াতাড়ি বলে, এর একটা উপায় আছে। উপায়টা কি? বলে মজিদ। একদিন সেহেরি না খেয়ে আমেনা বিবিকে রোজা রাখতে হবে। সেদিন কারোর সঙ্গে কথা কইতে পারবে না এবং শুদ্ধ চিত্তে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে। সন্ধ্যার দিকে ইফতার না করে মাজার শরীফে আসতে হবে। সেখানে মজিদ বিশেষ ধরনের দোয়া দুরুদ পড়ে একটা পড়া পানি তৈরি করে তাকে পান করতে দেবে। তারপর আমেনা বিবিকে মাজারের চারপাশে 7 বার ঘুরতে হবে। যদি 7 প্যাচ হয় তবে 7 পাক দেবার পরেই হঠাৎ তার পেট ব্যথায় টনটন করে উঠবে। ব্যথাটা এমন হবে যে মনে হবে প্রসব বেদনা উপস্থিত হয়েছে। ব্যাপারী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আর 7 পাকে যদি ব্যথা না ওঠে? তয় বুঝতে হইবে যে তেনার 14 প্যাচ কি আরও বেশি। 7 প্যাচ হইলে দুশ্চিন্তার কারণ নাই। তারপর মজিদ আবার গরু ছাগলের কথা পাড়ে। একসময় 8 চোখে ব্যাপারীর পানে তাকিয়ে দেখে গৃহপালিত জীবজন্তুর ব্যারামের কথায় তেমন মনোযোগ যেন নেই তার। আরও 2-4টে অসংলগ্ন কথার পর মজিদ উঠে পড়ে। ফেরবার পথে মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজরে পড়ে। মূর্তি ওখানেই দাঁড়িয়েছিল না, তাকে আসতে দেখে দাঁড়িয়েছে। মগরিবের কিছু দেরি আছে, কিন্তু শীত সন্ধ্যা ধোয়াটে বলে দূর থেকে অস্পষ্ট দেখায় সে মূর্তি। তবু তাকে চিনতে মজিদের এক পলক দেরি হয় না। সে হাসুনির মা, মুখটা ওপাশে ঘুরিয়ে আলতোভাবে দাঁড়িয়ে আছে। নিকটবর্তী হতেই হাসুনির মা কেমন এক কান্নার ভঙ্গিতে মুখ হাতে ঢাকে। আরও কাছে গিয়ে মজিদ থমকে দাঁড়ায়।
দাড়িতে হাত সঞ্চালন করে কয়েক মুহূর্ত তাকে চেয়ে দেখে, তারপর বলে, কি গো হাসুনির মা? যে কান্নার ভঙ্গিতে তখন হাতে মুখ ঢেকেছিল সে এবার মজিদের প্রশ্নে আস্তে নাকি সুরে কেঁদে ওঠে। কান্নাটাই মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য এই বলা যে যা ঘটেছে তা হাসবার নয়, কান্নার ব্যাপার। আকস্মিক উদ্বেগ বোধ করে মজিদ। মেয়েটার চলন বলন কেমন যেন নম্র, বয়স হলেও আনারি বেঠিকপানা ভাব, হাতে নিলে যেন গলে যাবে। মাসখানেক আগে একদিন শেষ রাতে খড়কুটোর উজ্জ্বল আলোয় যার নগ্ন বাহু, পিঠ, কাঁধ দেখেছিল মজিদ, সে যেন ভিন্ন কোনো মানুষ। এখন তাকে দেখে শ্বসন দ্রুততর হয় না। কণ্ঠে দরদ মাখিয়ে মজিদ প্রশ্ন করে, কি হইছে তোমার বেটি? এবার নাক ফ্যাত করে হাসুনির মা স্পষ্ট কণ্ঠে বলে, মা মরছে। বজ্রাহত হবার ভান করে মজিদ, আর তার মুখ দিয়ে অভ্যাসবশত সে কথাটাই নিঃসৃত হয় যা আজ কত শত বৎসর যাবৎ কোটি কোটি খোদার বান্দারা অন্যের মৃত্যু সংবাদে শুনে উচ্চারণ করে আসছে। তারপর বলে, আহা, কেমনে মরল গো বিটি? এমনি এমনি মারা গেছে, কথাটা কেমন যেন শোনায়। পলকের মধ্যে মজিদের স্মরণ হয় তাহেরের বৃদ্ধ ঠেঙা বাপের বিচারের দৃশ্য। তার জন্য অবশ্য অনুতাপ বোধ করে না মজিদ, কেবল মনে হয় কথাটা। থেমে আবার প্রশ্ন করে, স্যামরারা কই? আছে, ধান বিক্রি কইরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা আছে। ছোটটি কয় খেয়ার নায়ের মাঝি হইব। দাফন কাফনের জোগাড় যন্ত্র করতাছে নি? করতাছে, মোল্লা শেখে জানাজা পড়ব। খিলান তুলে হঠাৎ দাঁত খোঁচাতে থাকে মজিদ, কপালে কটা রেখা ফোটে। তারপর চিন্তিত গলায় বলে, মৌতের আগে খোদার কাছে মাপ চাইছিল নি তোহুর মা? ধা করে হাসুনির মা মুখ ঘুরিয়ে তাকায় মজিদের পানে। দেখতে না দেখতে চোখে ভয় খনিয়ে ওঠে। মাপ চাইছিল কিনা কইবার পারি না। কয়েক মুহূর্ত মজিদ নীরব থাকে। এ সময় কপালে আরও কয়েকটি রেখা ফুটে ওঠে। কিছু না বললেও হাসুনির মা বোঝে মজিদ তার মায়ের কবরের আজাবের কথা ভাবে। মায়ের মৃত্যুতে সে তেমন কিছু শোক পেয়েছে বলা যায় না। বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না। তবে মায়ের কুকরানো রগ ঝোলা যে মৃতদেহটি এখনো ঘরের কোণে নিষ্পন্দভাবে পড়ে আছে, সে দেহটিকে নিয়ে যখন পেছনের জঙ্গলের ধারে কদম গাছের তলে কবর দেওয়া হবে, তখন হয়তো দমকা হাওয়ার মতো বুকে সহসা হাহাকার জাগবে। তারপর শীঘ্র আবার মিলে যাবে সে হাহাকার। কিন্তু তার মা নিঃসঙ্গ, সে কবরে লোক চোখের অন্তরালে অকথ্য যন্ত্রণা ভোগ করবে, এ কথা ভাবতেই মেয়ের মন ভয়ে ও বেদনায় নীল হয়ে ওঠে। কলাপাতার মতো কেঁপে উঠে সে প্রশ্ন করে, মায়ের কবরে আজাব হইব? সরাসরি কথাটার উত্তর দিতে মজিদের মুখে বাঁধে। থেমে বলে, খোদা তারে বেহেস্ত নসিব করো। আহা। একবার আর চোখে তাকায় হাসুনির মার দিকে। চোখে মরণ ভীতির মতো গাঢ় ছায়া দেখে হয়তোবা একটু দুঃখও হয়। ভাবে, তার বাপের উপর এত কড়া না হলেও পারত, কিন্তু কি করবে, তার জন্য লোকটি নিজেই দায়ী। আর যাই হোক, মজিদের কথাকে যে অবহেলা করে খাড়া হয়ে দাঁড়াতে চায় তাকে সে মাপ করতে পারে না। তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করে মজিদ। বাঁধারে মাঠ, দিগন্তের কাছে ধূসর ছায়া দেখে মনে ভয় হয়, নামাজ কাজা হবে না তো। পরে শুক্রবার আমেনা বিবি রোজা রাখে। পীর সাহেবের পানি পড়া পাবে না জেনে প্রথমে নিরাশ হয়েছিল, কিন্তু পেটে বেড়ের কথা শুনে এবং পেট যদি 60টির বেশি না হয় তবে মজিদ তার একটা বিহিত করতে পারবে শুনে শীঘ্র মন থেকে নিরাশা কেটে গিয়ে আশার সঞ্চার হলো। আস্তে আস্তে একটা ভয়ও এলো মনে। পেট যদি 7-এর বেশি হয়, 14 কিংবা 21। মজিদের নিজের বইয়ের তো 7-এর বেশি, সে নাকি 21ও দেখেছে। ব্যাপারটা গোপন রাখবে স্থির করেছিল আমেনা বিবি, কিন্তু এসব কথা হলে বাতাসে কথা কইতে শুরু করে। তানু বিবি গল্প ছড়ায় এবং শুক্রবার সকাল থেকে নানা মেলোক আসতে থাকে দেখা করতে। আমেনা বিবি কারো সঙ্গে কথা কয় না। ঘরের কোণে আবছায়ার মধ্যে মাদুরে বসে গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ে। মাথায় ঘোমটা, মুখটা ইতিমধ্যে দুশ্চিন্তায় শুকিয়ে উঠেছে। পাড়াপড়শিরা এসে দেখে দেখে যায়। তারপর আড়ালে তানু বিবির সঙ্গে নিচু গলায় কথা কয়। তানু বিবি অবিশ্রান্ত পান বানায় আর মেহমানদের খাওয়ায়। দুপুরের কিছু আগে মজিদের বাড়ি থেকে রহিমা আসে। হাতে ঘষা মাজা তামার গ্লাসে পানি। এমনি পানি নয়, পড়া পানি। মজিদ বলে পাঠিয়েছে গোসল করার আগে আমেনা বিবি পেটে পানিটা যেন ঘষে।
দোয়া দরুদ পড়া পানি, তার প্রতিটি ফোঁটা পবিত্র, কাজে মাখবার সময় পুকুরের পানিতে দাঁড়িয়ে যেন মাখে। রহিমা সঙ্গে সঙ্গে ফিরে যায় না, পান সাদা খায়, তানুবিবির সঙ্গে সুখ দুঃখের কথা কয়। এই সময় তানুবিবি প্রশ্ন করে, বইন, আপনিও তো মাজারের পাশে 7 পাক দিছেন না? আমি দেই নাই। দেন নাই? বিস্মিত হয়ে তানুবিবি বলে, তয় তানি কেমনে জানলেন আপনার 14 প্যাচ? রহিমা লজ্জার হাসি হেসে বলে, তা নিজে আমার স্বামী, স্বামী হইলে এমনি বোঝে। তয় তানি বোঝেন না কেন? তানুবিবির তানি মানে খালেক ব্যাপারী। রহিমা মুশকিলে পড়ে, দুই তানিতে যে প্রচুর তফাত আছে সে কথা কি করে বোঝায়? তানুবিবি একটু বোকা, অথচ আবার দেমাকে কিছিমের মানুষ। স্বামী বিস্তর জমি জমার মালিক বলে ভাবে তার তুলনায় আর কেউ নেই। শেষে রহিমা আসতে বলে, তা নিজে ক্ষুধার মানুষ। আমিনা বিবিকে গোসল করিয়ে বাড়িতে ফেরে রহিমা। মজিদ উৎকণ্ঠিত স্বরে বলে, পরা পানিটা নাপাক জায়গায় পড়ে নাই তো? না, যা পড়ছে তালাবের মধ্যেই পড়ছে। সূর্য যখন দিগন্ত সীমারেখার কাছাকাছি পৌঁছেছে তখন জোয়ান মধ্য দুজন বেহারা পালকে এনে লাগালো অন্দরঘরের বেড়ার পাশে। এক ঢিলের পথ, কিন্তু ব্যাপারীর বউ হেঁটে যেতে পারে না। ব্যাপারী হাঁকে, কই তৈ আর হইছেন নি? আমেনা বিবি আবছায়ার মধ্যে তখনও গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ছে। দুপুরের দিকে চেহারায় তবু কিছু জৌলুস ছিল, এখন বেলা শেষের ম্লান আলোয় একেবারে ফ্যাকাশে ঠেকে। তারপর চোখের সামনে আঁকাবাঁকা পেঁচানো অক্ষরগুলো নাচে, আবছা হয়ে গিয়ে আবার স্পষ্ট হয়ে ওঠে, ছোট হয়ে আবার হঠাৎ বড় হয়ে যায়, আর শুষ্ক ঠোঁট দুটো থেকে থেকে থরথরিয়ে কেঁপে ওঠে। তানুবিবি গিয়ে ডাকে, ওঠো বুবু, সময় হয়েছে। ডাক শুনে ফাঁসির আসামির মতো আমেনা বিবি চমকে উঠে ভীত বিহল দৃষ্টিতে একবার তাকান সতীনের পানে। তারপর সূরা শেষ করে কোরআন শরীফ বন্ধ করে, গেলাফে ভরে, শেষে পালক স্পর্শের মতো আলগোছে তাতে চুমু খায়। সেটাও রেহাল নিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ তার মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে যায়, আর শরীরটা টাল খেয়ে প্রায় পড়ে যাবার উপক্রম করে। তানুবিবি ধরে ফেলে তাকে। তারপর একটু আদানুন মুখে দিয়ে ঘরের কোণেই মগরিবের নামাজটা আমেনা বিবি সেরে নেয়। উঠানের পথটুকু অতিক্রম করতে অত্যন্ত পরিশ্রান্ত বোধ করে আমেনা বিবি। পুরা 30 দিন রোজা রেখেও যে বিন্দুমাত্র কাহিল হয় না, সে একদিনের রোজাতেই একেবারে যেন ভেঙে গেছে। গায়ে মাথায় বুটিদার হলুদ রঙের একটা চাদর দিয়েছে, সেটা বুকের কাছে চেপে ধরে গুটি গুটি পায়ে হাঁটে। কিসের এত ভয় তাকে পিষে ধরেছে? ঘন্টায় যে ভয় দীর্ঘ রোগ ভোগ করা মানুষের মতো তাকে দুর্বল করে ফেলেছে। এক যুগেরও ওপরে যে নিঃসন্তান থাকতে পারল, সে যদি আজ জানে যে ভবিষ্যতেও সে তেমনই নিঃসন্তান থাকবে, তবে এমন মুষড়ে যাবার কি আছে? এ প্রশ্ন আমেনা বিবি তার নিজের মনকে জিজ্ঞাসা করে। তবে কথা হচ্ছে কি, 13 বছরের কথা একদিনে জানেনি, জেনেছে ধাপে ধাপে, ধীরে ধীরে, প্রতি বছরের শূন্যতা থেকে। সে শূন্যতাও আবার পরবর্তী বছরের আশায় শীঘ্র ক্ষয়ে তেজশূন্য হয়ে গেছে। ভবিষ্যৎ জীবনের শূন্যতার কথা তেমনি বছরে বছরে যদি জানে, তবে আঘাতটা দীর্ঘকালব্যাপী সময়ের মধ্যে ছড়িয়ে গিয়ে তীব্রতায় হ্রাস পাবে। মনে কিছু বা লাগলেও গায়ে লাগবে না, কিন্তু এক মুহূর্তে সে কথা জানলে বুক কি ভেঙে যাবে না? বেঁচে থাকবার তাগিদ কি হঠাৎ ফুরিয়ে যাবে না? সে ভয় 2 কদমের পথ ঘাসশূন্য মসৃণ ক্ষুদ্র উঠানটা পেরোতে গিয়ে আমেনা বিবির পা চলে না। সে ভয়ের জন্যেই জোর পায় না কোমরে, চোখে ঝাপসা দেখে, একবার ভাবে ফিরে যায় ঘরে। কাজ কি জেনে ভবিষ্যতের কথা? যাই হোক, দয়ালুদের মধ্যে দয়ালুতম সে খোদার ইচ্ছাই তো অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে। কিন্তু গুটি গুটি করে চললেও পা এগিয়ে চলে, মনের ইচ্ছায় না হলেও চলে লোকেদের খাতিরে। ঢাকঢোল বাজিয়ে যোগাড়যন্ত্র করিয়ে এখন পিছিয়ে যেতে পারে না। পুরুষ হলে হয়তোবা পারত, মেলোক হয়ে পারে না। সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, বিরুদ্ধ ইচ্ছা দ্বারা চালিত দোমনা খুশির বশের মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না। এ সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করবে বলে একবার ঘোষণা করে সে মনের ভয়ে আবার বিপরীত কথা বলতে পারে না। সমাজে আত্মহত্যার মাল মশলা জুগিয়ে দেবে, সর্বতোভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয়, কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাঁচতে দেবে না। মেয়ে লোকদের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ। এখানে তাদের বেহুদাপানার জায়গা নেই। মজিদ অপেক্ষা করছিল।
বেহারার পালকিটা মাজার ঘরের দরজার কাছে আস্তে নামিয়ে রাখল। ব্যাপারী মজিদের কাছে গিয়ে দাঁড়ালো, আস্তে বলে, নাববো? মজিদ আজ লম্বা কুর্তা পরেছে, মাথায় ছোটখাটো একটা পাগড়িও বেঁধেছে, মুখ গম্ভীর, বলে, তানারে নামাইয়া মাজার ঘরের ভিতরে নিয়ে যান। থেমে বলে, তানা রোজও আসেনি? ব্যাপারী ছুটে যায় পালকির কাছে, পর্দা ঈষৎ ফাঁক করে নিচু গলায় প্রশ্ন করে, আসেনি হুজু? অস্পষ্ট ভঙ্গিতে মাথা নেড়ে আমিনা বিবি জানায়, আছে। তয় নামেন। মজিদ একটু তফাতে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে চিকন সুরে দোয়া দুরুদ পড়তে শুরু করে। গলায় বিচিত্র সূক্ষ্ম কারুকার্যের খেলা হতে থাকে, কিন্তু তাতে চোখের তীক্ষ্ণতা কাটে না। চোখ হঠাৎ তার তীক্ষ্ণ হয়ে উঠেছে। পালকির পর্দা ফাঁক করে নামবার জন্যে আমেনা বিবি যখন এক পা বাড়ায়, তখন সূচের তীক্ষ্ণতায় তার দৃষ্টি বিদ্ধ হয় সে পায়ে। সাদা মসৃণ পা, রোদ পানি বা পথের কাদামাটি যেন কখনো স্পর্শ করেনি। মজিদের গলার কারুকার্য আরও সূক্ষ্ম হয়। হলুদ রঙের বুটিদার চাদরটা আমেনা বিবি ঘোমটার উপরে টান করে ধরে রেখেছে। তপু পালকি থেকে নেবে সে যখন মাজার ঘরে গিয়ে দাঁড়ায়, তখন আর চোখে তার পানে তাকিয়ে মজিদ কিছুটা বিস্মিত হয়। নতুন বইয়ের মতো চোখ তার বোঝা, তবে লজ্জায় যে নয় তা দ্বিতীয়বার তাকালেই বোঝা যায়। লজ্জায় ম্রিয়মান নতুন বইয়ের আত্মসচেতন রক্তাভা তাতে নেই। সে মুখ ফ্যাকাশে, রক্তশূন্য, এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। আমিনা বিবি কয়েক মুহূর্তের জন্য চোখটা আধা খোলে। ঘরে ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে উঠেছে। দুটো মোমবাতি ম্লানভাবে আলো ছড়ায়। সে আলোর সামনে সে দেখে ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত চিরনীরব মাজারটি। সে নীরবতা যেন বিস্ময়করভাবে শক্তিমান, আর সে শক্তি বিদ্যুৎ চমকের মতো শত ফলায় বিচ্ছুরিত হয় প্রতি মুহূর্তে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবে তার আঘাতে আশা ও বিশ্বাসের জোয়ার আসে ধমনীতে। তথাপি মহা আকাশের মতো সে মাজার প্রগাঢ়ভাবে নীরব, আর মহা আকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা। যে আমেনা বিবি চোখ আধা খুলে তাকায় সেদিকে, সে আর পলক ফেলে না। মজিদ আবার আর চোখে তাকায় তার পানে। কি দেখে আমেনা বিবি? মাজারকে অমন করে কাউকে সে দেখতে দেখেনি। তার ঠোঁট বিড়বিড় করে, গলায় তেমনি সূক্ষ্ম সুরের লহরী খেলে, কিন্তু এবার সে থামে, জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে গলা কাশে। থানারে বইবার কন। ব্যাপারী বিবিকে বলে, বহেন। মাজারের ধারাটিতে আমেনা বিবি আস্তে বসে, তাকায় না কারো পানে। মাজারের নীরবতা যেন তার বুক ভরিয়ে দিয়েছে। সে আবার চোখ বুজে থাকে। মনে হয় তার শান্তি হয়েছে, আর আশা নেই। সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে। লোভ বাসনার অবসান হয়েছে। তাই হয়তো মজিদের ভয় হয়। সে আর তাকায় না এদিকে, তবু বিড়বিড় করে, নিজের ক্ষুদ্র কোটারগত চোখে চমক জাগে থেকে থেকে। ঘরের কোণে একটি পাত্রে পানি ছিল। এবার সেটি তুলে নিয়ে মজিদ অন্য ধারে গিয়ে বসে। পানি পড়বে। যে পড়া পানি খেয়ে আমেনা বিবি পাক দেবে। তার ঠোঁট তেমনই বিড়বিড় করে। হাতে পানির পাত্রটা তুলে নেওয়া হয়তোবা তা ঈশ্বর দ্রুততর হয়। ঘরের মধ্যে প্রগাঢ় নিঃশব্দতা। এই নিঃশব্দতার মধ্যে তার গলার অস্পষ্ট মিহি আওয়াজ কোনো আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে থাকে। তার কণ্ঠে যদি সাপের গতি থাকে, তবে তার মনেও এক উদ্যত সাপ ফনা তুলে আছে ছোবল মারবার জন্যে। আমেনা বিবির বোঝা চোখ মজিদের ভালো লাগে না, কিন্তু পালকি থেকে নামবার সময় তার যে সাদা সুন্দর পাটা দেখেছিল, সেই পাই তার মনে সাপকে জাগিয়ে তুলেছে। সাপ জেগে উঠেছে ছোবল মারবার জন্য। তার জিহবা লিকলিক করে, উদ্যত দীর্ঘ গলা বেয়ে উঠে আসে বিষ। সুন্দর পা দেখে স্নেহ মমতা না উঠে এসে আসে বিষ। স্নেহ মমতায় যদি গলগলিয়ে গদগদ হয়ে জেগে উঠত, তবে মজিদ রূপালী ঝালরওয়ালা চমৎকার শালু কাপড়টায় ছিঁড়ে এখানকার ঘরবাড়ি ভেঙে অনেক আগে প্রাণের ভয় পালিয়ে যেত, এবং যেত সেখানেই যেখানে নির্মম আলো হাওয়ার রোগ জীবাণু ভরা লালাসিক্ত কেতাবের জালির মধ্যে দিয়ে নিঃসৃত হয়ে আসে না, আসে উন্মুক্ত বিশাল আকাশপথে, যেখানে কাদামাটি লাগেনি এমন পা দেখে অন্তরে বিষাক্ত সাপ জেগে উঠে ফনা ধরে না। থেকে থেকে মজিদ পানিতে ফুঁ দেয়, আর আবছা আলোয় তার ক্ষুদ্র চোখ চক্কর খায়। কখনো তার দৃষ্টি খালেক ব্যাপারীর ওপর নিবদ্ধ হয়, আর তার পানে তাকিয়ে মজিদের মনে হয় ব্যাপারীর মেদবহুল স্ফীত উদর সম্বলিত দেহটি কেমন যেন অসহায়। একটু তফাতে সে যে মাথা নিচু করে বসে আছে, সে বসে থাকার মধ্যে শক্তি নেই। সে কেমন ধরে আছে।
বিস্তর জমি জমাও ঠেস দিয়ে ধরে রাখতে পারেনি তার স্থূল দেহটা। চোখ আবার ঘোরে, চক্কর খায়। হলুদ রঙের বুটিদার চাদরে ঢাকা মুখটা এখান থেকে নজরে পড়ে না, তবু থেকে থেকে সেখানেই ঠক্কর খায় মজিদের ঘূর্ণমান দৃষ্টি। একসময় মজিদ উঠে দাঁড়ায়, গলা কেশে আসতে বলে, পানিটা দেন। ব্যাপারেও তার স্থূল দেহ নিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে পানিটা নেয়। তারপর আমেনা বিবির মৃত মানুষের মতো স্তব্ধ মুখের সামনে সেটা ধরে। আমেনা বিবি চোখ খুলে তাকায়, আস্তে, পাপড়ি খোলার মতো। তারপর চাদরের তলে একটা হাত নড়ে। সে হাতটি ধীরে ধীরে বেরিয়ে পাত্রটি যখন নেয়, তখন একবার তার চুড়িতে অতি মৃদু ঝঙ্কার ওঠে। আমেনা বিবি পাত্রটি কয়েক মুহূর্ত মুখের সামনে ধরে থাকে, তারপর তুলে ঠোঁটের কাছে ধরে। একটু পরে প্রগাঢ় নীরবতায় মজিদের সজাগ কানে সাবধানী বেড়ালের দুধ খাওয়ার মতো চুকচুক আওয়াজ এসে বাজে। পান করার অধীরতা নেই, খোদার নাম ছোঁয়া পানি, তালাবে সাধারণ পানি নয়, তাছাড়া তৃষ্ণার পানীয় নয় যে শুষ্ক গলা নিমেষে শুষে নেবে সবটা। ধীরে ধীরে পান করে সে, বুকটা শীতল হয়। তারপর মুখ না ফিরে আস্তে শূন্য পাত্রটা বাড়িয়ে ধরে। পায়ের মতো সুন্দর হাত, মোমবাতির ম্লান আলোয় মনে হয় সে হাত শুধু সাদা নয়, অদ্ভুতভাবে কোমল। হাতটি যখন আবার চাদরের তলে অদৃশ্য হয়ে যায়, তখন মজিদ বলে, তানারে উঠবার কন, এখন পাকদান লাগবো। আমেনা বিবি উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে মনে হয় বসে পড়বে, কিন্তু সামান্য দুলে স্থির হয়ে যায়। আমি দোয়া দরুদ পড়তাছি, তানারে পাক দিবার কন, ডাইন দিক থেকে পাক দিবেন, আগে ডাইন পা বাড়াইবেন, বাড়ানোর আগে বিসমিল্লা কইবেন। মজিদ কোণে বসে। একবার সামনে দিয়ে যখন আমেনা বিবি ঘুরে যায়, তখন তার চোখ চকচক করে ওঠে আবছা অন্ধকারে। কালো রঙের পাড়ের তলে থেকে আমেনা বিবির পা নিঃশব্দে বেরিয়ে আসে, একবার ডান পা, আরেকবার বাঁ। শব্দ হয় না। কাছাকাছি যখন আসে, তখন মজিদের ভেতরে সাপের গলাটা সামান্য চমকে পেছনে যায়, যেন ছোবল দেবে। মজিদ একবার ঢোক গেলে, তারপর কণ্ঠের সুর আরও মিহি করে তোলে। এক পাক, দুই পাক। আমেনা বিবি স্বপ্নের ঘোরে যেন হাঁটে। যে স্তব্ধতায় তার মুখ জমে আছে, সেই স্তব্ধতায় বিন্দুমাত্র প্রাণ নেই। ও মুখ কখনো যেন কথা কয়নি, হাসেনি, কাঁদেনি, মনেও তার কিছু নেই। অতীতের স্মৃতির মতো মনে পড়ে কি একটা বাসনার কথা, বছরে বছরে যে বাসনা অপূর্ণ থেকে আরও তীব্রতর হয়েছে। কি একটা অভাবের কথা, কি একটা শূন্যতার কথা, কিন্তু সেসব অতীতের স্মৃতির মতো অস্পষ্ট। একটা মহাশক্তির সন্নিকটে এসে মানুষ আমেনা বিবির আর সুখ দুঃখ অভাব অভিযোগ নেই। একটা প্রখর অত্যুজ্জ্বল আলো তার ভেতরটা কানা করে দিয়েছে, সেখানে তার নিজের কথা আর চোখে পড়ে না। এক পাক, দুই পাক, তারপর তিন পাকের অর্ধেক। কপা এগুলেই মজিদকে পেরিয়ে যাবে, কিন্তু এমন সময় হঠাৎ বৈশাখী মেঘের আকস্মিক আবির্ভাবের মতো কি একটা বৃহৎ ছায়া এসে আমেনা বিবিকে অন্ধকার করে দিল। অর্থ না বুঝে মুখ ফিরিয়ে স্বামীর পানে তাকাবার চেষ্টা করল, হয়তোবা তাকে আলিঝালি দেখল, কিন্তু তারপর আর কিছু দেখল না। জানল না মাজারের মধ্যে শায়িত শক্তিশালী লোকটির কি বলবার আছে। কপাক দিলে তার অন্তরে দয়া উঠলে উঠত। ব্যাপারী বিদ্যুৎ গতিতে উঠে পড়ে অস্ফুট কণ্ঠে আর্তনাদ করে বলে, কি হইল? চোখের সামনে আমেনা বিবি মূর্ছা গেছে। বুটিদার চাদরটার হাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারেনি বলে তার মুখটা খোলা, সে মুখে দাঁত লেগে আছে। বাইরে মাজারে রহিমা আসে না। আজ আমেনা বিবি এসেছে বলে হয়তো আসতো, যদি না সঙ্গে থাকতো ব্যাপারী। মাজার ঘরের বেড়ার ফুটোতে চোখ পেতে সে ব্যাপারটা দেখছিল। সঙ্গে হাসুনির মাও ছিল। রহিমা মনে মনে স্থির করেছিল, পাক দেয়া চুকে গেলে আমেনা বিবিকে ভেতরে নিয়ে যাবে, শখ করে যে ফিরনিটা করেছে তা দেবে খেতে। তারপর দু এক খিলি পান চিবোতে চিবোতে দুদণ্ড সুখ দুঃখের গল্প করবে। নিজে সে স্বল্পভাষী মানুষ, কিন্তু আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথায় যেন সমতা। যাই কথা হোক না কেন, দেখতে দেখতে আলাপ জমে ওঠে। কিন্তু ফুটো দিয়ে রহিমা যে দৃশ্য দেখল, তারপর গল্পগুজবের আশা তাকে ত্যাগ করতে হলো। ব্যাপারীর লজ্জা কাটিয়ে বাইরে এসে সে আর হাসুনির মা অতিথিকে ভেতরে নিয়ে গেল পাঁচকোলা করে, মুখে কথা ফোটাবার উদ্দেশ্যে। শখ করে তৈরি করা ফিন্নির কথা বা পান খেয়ে দুদণ্ড গল্প করার কথা ভুলে গেল। মজিদার ব্যাপারী মাজার ঘরেই চুপ করে বসে রইল, দুজনের মুখে চিন্তার রেখা। তারপর মজিদ আস্তে উঠে অন্দর ঘরের বেড়ার পাশে বৈঠকখানায় গিয়ে হুকা ধরিয়ে আবার ফিরে এসে
ব্যাপারীকে ডেকে নিয়ে গেল। দুজনেই এক এক করে হুকা টানে, কথা নেই কারো মুখে। মজিদ ভাবে এক কথা, যে আমেনা বিবির পীরের পানি পড়া খাবার শখ হয়েছিল, সে আমেনা বিবির ওপর আকার ইঙ্গিত বা মুখের ভাবে প্রকাশ না করলেও মজিদের মনে একটা নিষ্ঠুর রাগ দেখা দিয়েছিল। তার একটা নিষ্ঠুর শাস্তিও সে স্থির করেছিল। আর সন্ধ্যায় আবছা অস্পষ্ট আলোয় আমেনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তি বিধানে সে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরও নিষ্ঠুরতমভাবে শানিত হয়ে উঠেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অসময়ে আমেনা বিবির মূর্ছা যাওয়া সমস্ত কিছু যেন গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও সে যেন ফসকে গেল। যে মজিদের ক্ষমতাকে সে এতদিন উপেক্ষা করেছে তার প্রতি আজও অবজ্ঞা দেখালো। তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে সুযোগ দিয়েও দিল না বলে মেলুকটি যেন চরম বাহাদুরি দেখালো, সমস্ত আস্ফালনের মুখে চুন দিল। হুকাটা রেখে হঠাৎ এবার ব্যাপারী কথা বলে, দিনভর রোজা রাখছে, বড় দুর্বল হয়েছিল তানি। মজিদ কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোজা রাখনে দুর্বল হয়েছিল কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়াটা দিলাম তা কিসের জন্য? শরীরে তাকত হইবার জন্য না। এমন তাসির হে পানি পড়ার যে পেটে গেলে 1 মাসের ভুকা মানুষও লগে লগে চাঙ্গা হয়ে ওঠে। শরীরের দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হন নাই। মজিদ থামে, কি একটা কথা বলেও বলে না। ব্যাপারী মুখ ফিরিয়ে তাকায় মজিদের পানে, কতক্ষণ তার চিন্তিত ব্যথিত চোখ চেয়ে চেয়ে দেখে, তারপর প্রশ্ন করে, তই কেন তানি অজ্ঞান হইছেন? আপনি তানার স্বামী, কেমনে কই মুখের উপরে? হঠাৎ ব্যাপারীর চোখ সন্দিগ্ধ হয়ে ওঠে এবং তা একবার কানিয়ে চেয়ে লক্ষ্য করে দেখে মজিদ। ব্যাপারীর চোখে সন্দেহের জোয়ার আসুক ক্রোধের অনলকণা। মজিদ আস্তে হুকাটা তুলে নেয়। তাকে ভাবতে সময় দিতে হবে। বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময় জ্যোৎস্না উঠেছে। তার আলোয় ঘরের কুপিটার শিখা মনে হয় এক বিন্দু রক্ত, টাটকা, লাল টকটকে। খোলা দরজা দিয়ে কুয়াশাচ্ছন্ন ম্লান জ্যোৎস্নার পানেই চেয়ে থাকে মজিদ। দৃষ্টিতে মানুষের জীবনের ব্যর্থতার বোঝা। তাতে বিদ্বেষ নেই, পতিতের প্রতি ক্রোধ ঘৃণা নেই, আছে শুধু অপরিসীম ব্যথা, হতপ্রশ্নের নিশ্চুপতা। আচমকা ব্যাপারী মজিদের একটি হাত ধরে বসে। তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে। বলে, কন, কেন তানি অজ্ঞান হইছেন? ভিতরে কি কোনো কথা আছে? একবার বলে ভাব করে মজিদ, তারপর হঠাৎ সোজা হয়ে বসে রসনা সংযত করে, মাথা নেড়ে বলে, না, কন যায় না। থেমে আবার বলে, তো একটা কথা আমার কন দরকার, তানারে তালাক দেন। আমেনা বিবিকে সে তালাক দেবে? 13 বছর বয়সে ফুটফুটে যে মেয়েটি এসে তার সংসারে ঢোকে এবং যে এত বছর যাবৎ তার ঘরকন্যা করছে, তাকে তালাক দেবে সে? সত্যি কথা, বড় বিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নাই। কিছু থাকলেও তানু বিবির আসার পর থেকে তার ঢাকা পড়ে আছে। কিন্তু তবু বহুদিনের বসবাসের পর একটা সম্বন্ধ আড়ালে আবডালে গজিয়ে না উঠেছে এমন নয়। তাই হঠাৎ তালাক দেবার কথা শুনে ব্যাপারী হকচকিয়ে ওঠে। তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে। মজিদ কিছুই বলে না। বাইরের ম্লান জ্যোৎস্নার পানে বেদনা ভারী চোখে চেয়ে তেমনই স্থিরভাবে বসে থাকে আর অপেক্ষা করে। অনেকক্ষণ সময় কাটলেও ব্যাপারী যখন কিছু বলে না, তখন সে আলগোছে বলে, কথাটা কইতাম, কিন্তু এক কারণে এখন না কওনি স্থির করছি। তোহর বাপের কথা মনে আসেনি? ব্যাপারী ভারী গলায় আসতে বলে, আছে। হে তোহর বাপের কথা সেটা ভুলে গেছে, এমনকি তার রক্তের পোলা মাইয়ারাও ভুলে গেছে। কিন্তু আমি ভুলবার পারি নাই। কেন জানেন? যন্ত্রচালিতের মতো ব্যাপারী প্রশ্ন করে, কেন? কারণ এই ব্যাপার থেকে একটা সোনার মতো মূল্যবান কথা শিখছি আমি। কথাটা হইল এই, পাক দিল আর গুণাগার দিল যদি এক সুতায় বাধা থাকে, আর কেউ যদি গুণাগার দিলে শাস্তি দিবার চায়, তখন পাক দিলই শাস্তি পায়। তোহুর বাপের দিল সাফ আসিল, তাই শাস্তি পাইল হেই। এইদিকে তারে কষ্ট দিয়ে আমি গুণাগার হইলাম। বর্তমানে মনটা বিক্ষিপ্ত হলেও ব্যাপারী কথাটা বোঝে। তারও আমেনা বিবির দিল এক সুতায় বাঁধা। আমেনা বিবিকে শাস্তি দিতে হলে আগে সে বন্ধন ছিন্ন করা চাই। অতএব তাকে তালাক দেওয়া প্রয়োজন। মজিদ একবার ভুল করে একজন নিষ্পাপ লোককে এমন নিদারুণ কষ্ট দিয়েছিল যে সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্য অবশেষে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তাকে কষ্ট দিয়ে মজিদ নিজেও গুনাহগার হয়েছে।
পাপেও ভালো মানুষের ওপর দুষ্ট আত্মার মতো ভর করে শাস্তি থেকে বেঁচে গেছে। এমন ভুল মজিদ আর কখনো করবে না। মজিদের হাত তখনও ব্যাপারী ছাড়েনি। সে হাতে একটা টান দিয়ে ব্যাপারী অধীর কণ্ঠে প্রশ্ন করলে, আপনি কি কিছু সন্দেহ করেন? সন্দেহের কোনো কথা নাই। পানি পড়াটা খাইয়া তানি যখন 7 পাক দিবার পারলেন না, মূর্ছা গেলেন, তখন তাতে সন্দেহের আর কোনো কথা নাই। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইর মতো সাফ। আর বেশি আমি কিছু কমু না, তানারে তালাক দেন। এই সময় হাসুনির মা ভেতর থেকে বেরিয়ে এসে ঘোমটা টেনে তেরছাভাবে দাঁড়ালো। ব্যাপারী প্রশ্ন করে, কি গো বিটি? তানার হুঁশ হইছে, বাড়ির যাবার চাইতেছেন। মজিদের হাত ছেড়ে ব্যাপারে উঠে দাঁড়ালো, মুখ কঠিন। বেহারাদের ডেকে পালকিটা অন্দরে পাঠিয়ে দিল। আমেনা বিবিকে নিয়ে সে পালকি যখন কুয়াশাচ্ছন্ন রহস্যময় চাঁদের আলোর মধ্যে দিয়ে চলে কিছুক্ষণ পরে গাছগাছলার আড়ালে অদৃশ্য হয়ে গেল, তখন মজিদ বৈঠকখানা ঘরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে খিলান দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁড়িয়ে থাকার মধ্যে একটা অনিশ্চয়তার ভাব। কোনো কথা না কয়ে হঠাৎ ব্যাপারী চলে গেল। তার মনের কথা জানা গেল না। হঠাৎ এক সময়ে একটা কথা স্মরণ হয় মজিদের। কথা কিছু না, একটা দৃশ্য। আবছা আলোয় দেখা কালো পাড়ের নিচে একটি সাদা কোমল পা। সে পা দ্বিতীয়বার দেখল না বলে হঠাৎ বুকের মধ্যে কেমন আফসোস বোধ করে মজিদ। তারপর মনে মনে সে হাসে। দুনিয়াটা বড় বিচিত্র। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। কিন্তু সে ফুল শয়তানের চক্রান্ত। মজিদ শক্ত লোক। 7 জন্মের চেষ্টাও শয়তান তাকে কোনো দুর্বল মুহূর্তে আচম্বিতে আক্রমণ করতে পারবে না। সে সদা হুঁশিয়ার। কণ্ঠে দোয়া দুরুদের মিহি সুর তুলে মজিদ ভেতরে যায়। এত বড় সমস্যা ব্যাপারীর জীবনে কখনো দেখা দেয়নি। নিজের চোখে কোনো গুরুতর অন্যায় দেখে যদি শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত, তাহলে ব্যাপারটা সমস্যাই হতো না। আসল কথা জানে না। আবার একটা কিছু গোলযোগ যে আছে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা তার নিজের বুদ্ধির জোরে জানেনি। খোদার কালামের সাহায্যেই সে কথা জেনেছে, এবং মানুষ মজিদ তার অন্তরের বিবেচনার জন্যেই তা খুলে বলতে পারেনি। হাজার হলেও তারা বন্ধু মানুষ। ব্যাপারে কষ্ট পাবে এমন কথা কি করে বলে? বৈঠকখানা হুকার নীলাব্ধ হয়ে অন্ধকার হয়ে ওঠে। ব্যাপারীর চোখে ধোঁয়া ভাসে। মগজু কিছু গলিয়ে ঢুকে তার অন্তর্দৃষ্টি আবছা করে দেয়। ব্যাপারী ভাবে আর ভাবে। মানুষের সঙ্গে হুঁ হাঁ করে কথা কয়। 10 প্রশ্নে 1 জবাব দেয়। একটা কথাই মনে ঘরে। একসময় সেটা সোজা মনে হয়, একসময় কঠিন। একবার মনে হয় ব্যাপারটা হ্যাস্তন্যস্ত হয় একটি মাত্র শব্দের 3 বার উচ্চারণেই। আরেকবার মনে হয় সে শব্দটা উচ্চারণ করাই ভয়ানক দুরূহ ব্যাপার। জিহ্বা খসে আসবে, তবু সেটা বেরিয়ে আসবে না মুখ থেকে। 13 বছর বয়স থেকে যে তার ঘরে বসবাস করছে তার জীবনের অলিগলির সন্ধান করে। যদি কিছু নজরে পড়ে যায় হঠাৎ, দীর্ঘ বসবাসের সরল ও জানা পথ ছেড়ে ঝোপঝাড় খোঁজে, ডালপালা সরিয়ে অন্ধকার স্থানে থমকে দাঁড়ায়। কিন্তু আপত্তিকর কিছুই নজরে পড়ে না। আমেনা বিবি রূপবতী, কিন্তু কোনোদিন তার রূপের ঠাঁট ছিল না, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে বলনে বেহায়াপনাও ছিল না। ঠান্ডা শীতল ধর্মভীরু ও স্বামীভীরু মানুষ। সে এমন কি অন্যায় করতে পারে? প্রশ্নটা মনে জাগতেই মজিদের একটা কথা হুঙ্কার দিয়ে যেন তাকে সাবধান করে দেয়। কথাটা মজিদ প্রায় বলে। বলে, মানুষের চেহারা বা স্বভাব দেখে কিছু বিচার করা যায় না। তাকে দিয়ে কিছু বিশ্বাসও নেই। এমন কাজ নেই দুনিয়াতে যা সে না করতে পারে, এবং করলে সব সময় যে সমাজের কাছে ধরা পড়বে এমন নয়। কিন্তু খোদার কাছে কোনো ফাঁকি নেই। তিনি সব দেখেন, সব জানেন। কথাটা ভাবতেই ব্যাপারীর কান দুটোতে রং ধরে। পশু পক্ষীকেও না জানতে দিয়ে কোনো গর্হিত কাজ ব্যাপারে কি কখনো করেনি? ব্যাপারীর মতো লোকও করেছে। যদিও আজ বললে হয়তো অনেকে তা বিশ্বাস করবে না, কিন্তু সে কথা খোদাতলা ঠিক জানেন। তার কাছে ফাঁকি চলে না। না, মজিদের কথায় ভুল নাই। সহসা খালেক ব্যাপারী মন স্থির করে ফেলে। এবং এর 3 দিন পর যে আমেনা বিবি হঠাৎ সন্তান কামনায় অধীর হয়ে উঠেছিল, সেই সমস্ত কামনা বাসনা বিবর্জিত একটা স্তব্ধ বজ্রাহত মন নিয়ে সেদিনের পালকিতে চড়ে বাপের বাড়ি রওনা হয়। বহুদিন বাপের বাড়ি যায়নি, তবু সেখানে যাচ্ছে বলে মনে কিছু আনন্দ নেই।
পালকির ক্ষুদ্র সংকীর্ণতায় চোখ মেলে নাক বরাবর তাকিয়ে থাকে বটে, কিন্তু তাতে অশ্রুও দেখা দেয় না। তবে পথে একটা জিনিস দেখলে হয়তো হঠাৎ করে তার বুক ভাসিয়ে কান্না আসত। সেটা হলো থোতামুখ তালগাছটা। বহুদিনের গাছ, ঝড়ে পানিতে আরও লোহা হয়ে উঠেছে যেন। প্রথম যৌবনের নাইহর থেকে ফিরবার সময় পালকির ফাঁক দিয়ে এই গাছটা দেখে সে বুঝত যে স্বামীর বাড়ি পৌঁছেছে। ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের। সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে মাজারের পাদদেশে। ঘরটা রোশনাই হয়ে উঠেছে। সে আলোয় রূপালী ঝালরটা আজ অত্যাধিক উজ্জ্বল দেখায়। মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। ঝালরের একদিকে ঔজ্জ্বল্য যেন কম। উজ্জ্বলতার দীর্ঘপাতের মধ্যে ওইখানে কেমন একটু অন্ধকার। কাছে গিয়ে হাতে তুলে দেখে ঝালরটার রূপালী ঔজ্জ্বল্য সেখানে বিবর্ণ হয়ে গেছে। সুতাগুলো খসেও এসেছে। দেখে মুহূর্তে মজিদের মন অন্ধকার হয়ে আসে। তার ভ্রু কুঁচকে যায়। ঝালরের বিবর্ণ অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে। তার জীবনে শৌখিনতা কিছু যদি থাকে, তবে তাই কয়েক গজ রূপালী চাকচিক্য। ওর ঔজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে। এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয়। অবশ্য 2 বছর 3 বছর অন্তর মাজারের গাত্রবরণ বদলানো হয়, এবং বদলাবার খরচ বহন করে খালেক ব্যাপারী। খরচ করে তার আফসোস হয় না, বরঞ্চ সুযোগটা পেয়ে নিজেকে শতবার ধন্য মনে করে। এদিকে মজিদও লাভবান হয়, কারণ পুরনো গাত্রবরণটি কেনবার জন্যে এ গ্রামে সে গ্রামে অনেক প্রার্থী গজিয়ে ওঠে, এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ততা বিচার করে দেখতে গিয়ে শেষ পর্যন্ত সে বেশ চড়া দামে বিক্রি করে সেটা। কাজেই ঝালরটার কোনোখানে যদি রং চটে যায় বা শালু কাপড়ের কোনো স্থানে ফাঁট ধরে, তবে মজিদের চিন্তা করার কারণ নেই। কিন্তু তবু জিনিসটার প্রতি কী যে মায়া, তা সামান্য ক্ষতি নজরে পড়লেও বুকটা কেমন কেমন করে ওঠে। খাওয়া দাওয়া শেষ হলে মজিদের সামনেই রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমিনা বিবির জন্য সারাটা দিন আজ মনটা ভারী হয়ে আছে। একটা প্রশ্ন কেবল ঘুরে ফিরে মনে আসে, কেউ যদি হঠাৎ কিছু অন্যায় করে ফেলেও তার কি ক্ষমা নাই? কি অন্যায়ের জন্য আমিনা বিবির এত বড় শাস্তিটা হলো তা অবশ্য জানে না। তবু সে ভাবতে পারে না আমিনা বিবি কিছু গর্হিত কাজ করতে পারে। আবার করেও নি, এ কথাও বা ভাবে কি করে? কারণ খোদাই তো জানিয়ে দিয়েছেন মানুষকে সে অন্যায়ের কথা। দীর্ঘশ্বাস ফেলে রহিমা বিড়বিড় করে বলে, তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি কঠিন। সে বিড়বিড় করে আর আওয়াজটা এমন শোনায় যেন মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে। মুহূর্তের জন্য চমকে ওঠে মজিদ। মন তার ভারী। রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে সে মন। হাওয়ায় কদিন ধরে একটা কথা ভাসে, মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস নাকি গ্রামে একটি স্কুল বসাবে। আক্কাস বিদেশে ছিল বহুদিন। তার আগে করিমগঞ্জের স্কুলে নিজে নাকি পড়াশোনা করেছে কিছু। তারপর কোথায় পাটের আড়তে না তামাকের আড়তে চাকরি করে কিছু পয়সা জমিয়ে দেশে ফিরেছে কেমন একটা লাটবেলাটের ভাব নিয়ে। মোতাবের মিয়া ছেলের প্রত্যাবর্তনে খুশি হয়েছিল। ভেবেছিল এবার ছেলের ভালো দেখে একটা বিয়ে দিলে বাকি জীবনটা নিশ্চিন্ত মনে তসবি টিপতে পারবে। বিয়ে দেবার তাগিদটা এই জন্য আরও বেশি বোধ করল যে ছেলেটির রকম সকম মোটেই তার পছন্দ হচ্ছিল না। ছোটবেলা থেকে আকাশ কিছুটা উচ্চকা ধরনের ছেলে, কিন্তু আজকাল মুরব্বীদের বুদ্ধি সম্পর্কে পর্যন্ত ঘোরতর সন্দেহ নাকি প্রকাশ করতে শুরু করেছে। তবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখে মুরব্বীরা একেবারে নিরাশ হবার কোনো কারণ দেখল না। ভাবল বিদেশি হাওয়ায় মাথাটা একটু গরম ধরেছে, তা দুদিনেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নিজে ঠান্ডা হবার লক্ষণ না দেখিয়ে আকাশ অন্যের মাথা গরম করবার জন্য উঠে পড়ে লেগে গেল। বলে স্কুল দেবে। কোত্থেকে শিখে এসেছে স্কুলে না পড়লে নাকি মুসলমানদের পরিত্রাণ নেই। হ্যাঁ, মুরব্বীরা স্বীকার করে শিক্ষা ব্যাপারটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু গ্রামে কি দুটো মক্তব বসানো হয়নি? সে কি বলতে পারবে কথা যে গ্রামবাসীদের শিক্ষার কোনোখান দিয়ে কিছুমাত্র অবহেলা হচ্ছে? আকাশ যুক্তিতর্কের ধার ধারে না। সে ঘুরতে লাগলো চরকির মতো। স্কুলের জন্য দস্তুর মতো চাঁদা তোলার চেষ্টা করতে লাগলো, এবং করিমগঞ্জে গিয়ে কাউকে দিয়ে একটা জোরালো গোছের আবেদনপত্র লিখিয়ে এনে সেটা সিধা সে সরকারের কাছে পাঠিয়ে দিল। কথা এই যে স্কুলের জন্য সরকারের সাহায্য চাই। বাড়াবাড়ির একটা সীমা আছে। কাজে একদিন মজিদ ব্যাপারীর বাড়িতে গিয়ে উঠল। কোনো প্রকার ভনিতার প্রয়োজন নেই বলে সরাসরি প্রশ্ন করল, কি হুনি ব্যাপারী মিয়া? ব্যাপারী বলে, কথাটা ঠিকই। অতএব সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো। আক্কাস এলো।
আকাশের বাপ মোদাব্বের এলো। আসল কথা শুরু করার আগে মজিদ আক্কাসকে কতক্ষণ চেয়ে চেয়ে দেখল। দৃষ্টিটা নিরীহ, আর তাতে আপন ভাবনায় নিমগ্ন হয়ে থাকার অস্পষ্টতা। সবার নীরব দেখে আকাশ কি একটা কথা বলবার জন্য মুখ খুলেছে। এমন সময় মজিদ যেন হঠাৎ চেতনায় ফিরে এলো। তারপর মুহূর্তে কঠিন হয়ে উঠল তার মুখ, খাড়া হয়ে উঠল কপালের রগ। ঠাস করে চড় মারার ভঙ্গিতে সে প্রশ্ন করলে, তোমার দাড়ি কই মিয়া? আকাশ সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। স্কুল হবে কি হবে না সে আলোচনাই তো হবার কথা, তার সঙ্গে দাড়ির কি সম্বন্ধ? সবাই উপস্থিত সকলের দিকে তাকালো আকাশ। দাড়ি নেই এমন একটি লোক নেই। কারো ছাঁটা, কারো স্বভাবত হালকা ও ক্ষীণ, কারো বা প্রচুর বৃষ্টিপানি বঞ্চিত জঙ্গলের মতো একরাশ দাড়ি। মজিদ আসার আগে গ্রামের পথে ঘাটে দাড়িবিহীন মানুষ নাকি দেখা যেত, কিন্তু সেদিন গেছে। পূর্বোক্ত সুরে মজিদ আবার প্রশ্ন করে, তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার? এবার আক্কাস ভাবে যে বলে, দাড়ির কথা তো বলতে আসেনি এখানে, কিন্তু মুরব্বির সামনে আর যাই হোক বেয়াদবিটা চলে না। কাজে মাথা নত করে চুপ করে থাকে সে। দেখে মোদাব্বের মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে গা ঢিলা করে। এতক্ষণ সে নিঃশ্বাস রুদ্ধ করেছিল এই ভয়ে যে উত্তরে বেয়ারা ছেলেটা কি না জানি বলে বসে। মোদাব্বের মিয়া বলে, আমি কত কই দাড়ি রাখ স্যামরা দাড়ি রাখ, তাহের কানে দিয়াই যায় না কথা। খালেক ব্যাপারী বলে, হে নাকি ইংরেজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? ইংরাজি শব্দটার সূত্র ধরে এবার মজিদ আসল কথা পারে। বলে যে সে শুনেছে আকাশ নাকি একটা স্কুল বসাবার চেষ্টা করছে। সে কথা কি সত্যি? আকাশ অম্লান বদনে উত্তর দেয়, আপনি যা শুনছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে শুরু করে, তারপর সভার দিকে দৃষ্টি রেখে বলে, তাই বদ মতলব কেন হইল? বদ মতলব আর কি, দিনকাল আপনারা দেখবেন না, আজকাল ইংরেজি না পড়লে চলব কেমনে? শুনে মজিদ হঠাৎ হাসে। হেসে এধার ওধার তাকায়, দেখে আকাশ ছাড়া সবার সকলে হেসে ওঠে। এমন বেকুবির কথা কেউ কি কখনো শুনেছে? শোনো শোনো, ছেলের কথা শোনো একবার। এরকম একটা ভাব নিয়ে ওরা হো হো করে হাসে। হাসির পর মজিদ গম্ভীর হয়ে ওঠে, তারপর বলে, আক্কাস মিয়া যে দিনকালের কথা কইল তা সত্য। দিনকাল বড়ই খারাপ, মানুষের মতিগতি ঠিক নাই, খোদার প্রতি মন নাই। তবু যা হোক, আমি থাকনের লোকদের একটু চেতনা হইছে। সকলে এক বাক্যে সে কথা স্বীকার করে, মানুষের আজ যথেষ্ট চেতনা হয়েছে বইকি। সাধারণ চাষাভূষা পর্যন্ত আজ কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিনে রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালিকে ডাকত, আর শিরালি যৎপথ পড়ে নগ্ন হয়ে নাচত। কিন্তু আজ তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে, মাজারে সিন্নি দেয়, মজিদকে দিয়ে খতম পড়ায়। আগে ধান ভানতে ভানতে মেয়েরা সুর করে গান গাইত, বিয়ের আসরে সমস্বরে গীত ধরত। আজকাল তাদের মধ্যে নারী সুলভ লজ্জা শরম দেখা দিয়েছে। আগে ঘরে ঘরে ঢোকা নিত্যকার ব্যাপার ছিল, কিন্তু মসজিদের 100 দররার ভয়ে তা একেবারে বন্ধ হয়ে গেছে। কয়েক মুহূর্ত নীরব থেকে মজিদ হাঁক ছাড়ে, ভাই সকল, পোলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু, দোয়া করি তার হেদায়েত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপারে আপনাদের আমি আজ ডাকছি। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গ্রাম আমাগো। বড় আফসোসের কথা, এই গ্রামে একটা পাকা মসজিদ নাই। খোদার মর্জি, এইবার আমাগো ভালো ধান চাইল হইছে, সকলের হাতে 2-4টা পয়সা হইছে। এমন শুভ কাম আর ফেলায় রাখা ঠিক না। সবার সকলে প্রথমে বিস্মিত হয়, আকাশের বিচার হবে, তার একটা শাস্তি বিধান হবে, এই আশা নিয়েই তো তারা এসেছে। কিন্তু তবু তারা মসজিদের নতুন কথায় মুহূর্তে চমৎকৃত হয়ে গেল। ব্যাপারের নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বসিত হয়ে উঠে বলে, বাহবা, বড় ঠিক কথা কইছেন। মজিদ খুশিতে গতগত, দাড়িতে হাত বুলায় পরম পুলকে, আর বলে, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই, আর সেই মসজিদে নামাজ পইরা মুসল্লিদের বুক জানি শীতল হয়। শুনে সবার সকলে চেঁচিয়ে ওঠে, বড় ঠিক কথা কইছেন, আমাগো মনের কথাটাই কইছেন। এই সময় আক্কাস ক্ষীণ গলায় বলে, তয় স্কুলটার কথাটা? শুনে সকলে এমন চমকে উঠে তার দিকে তাকায় যে কথা স্পষ্ট বোঝা যায়, সভায় তার উপস্থিতি মোটেই বাঞ্ছনীয় নয়।
তার বাপ তো রেগে ওঠে, রাগলে লোকটি কেমন তোতলায়। ধমকে তোতো করে বলে, চুপ কর স্যামরা, বেত্তমিজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এই ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা যা হোক ঢাকা পড়ে গেছে। মসজিদের আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছে এমন সময় আকাশ আস্তে আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেউ দেখে কেউ দেখে না, কিন্তু তার চলে যাওয়াটা কারো মনে প্রশ্ন জাগায় না। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাতে আকাশের মতো খামখেয়ালি বুদ্ধিহীন যুবকের উপস্থিতি একান্ত নিষ্প্রয়োজনীয়। শুনছিলেন সৈয়দ অলিউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লাল সালু এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।